দর্শক, আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন, দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছেন এবং এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। ডেঙ্গু শনাক্তের প্রাথমিক যে পরীক্ষা NS1-এও কিন্তু বেশিরভাগ সময় ডেঙ্গু চিহ্নিত হচ্ছে না সাম্প্রতিক সময়টাতে। ডেঙ্গুর ডেন্টু ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষের সংক্রমণটা বেশি হচ্ছে। আজ আমরা হ্যাপেনিং পয়েন্টের বিষয় দর্শক নির্ধারণ করেছি ডেঙ্গু ভয়ঙ্কর, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি ভার্চুয়ালি আমাদের সঙ্গে যিনি যুক্ত হচ্ছেন ডক্টর কবিরুল বাশার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি নিউজকে সমসাময়িক একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। জি। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারি, সচেতন করতে পারি। জি, অবশ্যই ঠিক বলেছেন। ডেঙ্গু পরিস্থিতি এখন ভয়াবহ, এটাতে আর কোনো সন্দেহই দেখা যাচ্ছে না। এই ভয়াবহতা আসলে আর কতদিন দেখতে হবে, বা সামনের দিনগুলোতে পরিস্থিতি আসলে কেমন হতে পারে, কি মনে করছেন? আসলে বাংলাদেশের ইতিহাস যদি আমরা একটু বিশ্লেষণ করি, জি। সেটাতে দেখা যায় 2000 থেকে 2022 সাল পর্যন্ত ডেঙ্গুর যে প্যাটার্নটি ছিল, 2021 সাল পর্যন্ত যে প্যাটার্নটি ছিল সেটা হচ্ছে কোনো বছর আগস্ট অথবা কোনো বছর সেপ্টেম্বর, এই দুটি মাসের একটি মাসে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়েছে বা খারাপ হয়েছে। সেই হিসেব মতে আগস্ট মাস তো আমাদের জন্য ঝুঁকির আছেই, সেপ্টেম্বরটিও কিন্তু আমাদের জন্য ঝুঁকিতে থাকবে। আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাবে এরকমটি ধারণা করার কোনো সুযোগ নাই বা ভাববার কোনো সুযোগ নাই। সেজন্য এখনো আমাদের যার যার অবস্থান থেকে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। জি। এই বছর ডেঙ্গুর প্রকোপটা আর আসলে বৃদ্ধি কেন পেয়েছে, এটার কারণটা আসলে কি? এই বছরটাতেই কেন ডেঙ্গু এতটা বৃদ্ধি পেয়েছে? ডেঙ্গু আসলে এই বছর যে বৃদ্ধি পাওয়ার এই কারণ একটি নয়, অনেকগুলো কারণ মধ্যে আমি প্রথম যে কারণটি বলা যায় সেটি হচ্ছে যে বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব আছে। জি। শুধুমাত্র যে বাংলাদেশে এই ডেঙ্গু এত বেশি হচ্ছে ব্যাপারটি এরকম নয়, পৃথিবীর অনেক দেশেই এখন ডেঙ্গুর পরিস্থিতিটি চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি সতর্কবার্তা জারি করেছে, জি। যেখানে বলা হয়েছে পৃথিবীর অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে আছে এই মুহূর্তে। সেটি একটি কারণ। তবে আমরা এর আ ভিন্ন কারণ আবার আছে। যেমন পার্শ্ববর্তী শহর যে কলকাতা। হুম। কলকাতাতেও তো জলবায়ু পরিবর্তনের প্রভাবটি পড়েছে। কিন্তু হুম। কলকাতাটা অনেকটাই ডেঙ্গুতে নিয়ন্ত্রিত পর্যায়ে আছে। ঢাকা কেন থাকলো না? সেটির কারণ হিসেবে আবার ঢাকার আমাদের লোকাল কিছু প্রবলেম আছে। জি। লোকাল প্রবলেম গুলো যদি আমরা মাঠ পর্যায়ে আমরা কাজ করতে গিয়ে যেগুলো দেখি, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে ঢাকাতে অপরিকল্পিত নগরায়ন হয়েছে। বাংলাদেশে শুধুমাত্র ঢাকায় নয়, বিভিন্ন শহরেই এই অপরিকল্পিত নগরায়নের একটি প্রভাব পড়েছে। অপরিকল্পিত নগরায়নের মধ্যে যেটা আমরা সবচেয়ে বেশি মাঠ পর্যায়ে মশা পাচ্ছি বা লার্ভা পাচ্ছি সেটি হলো যে বহুতল ভবনগুলো হচ্ছে, সেই বহুতল ভবনগুলোর বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। মানুষের গাড়ি হয়েছে। হুম। এই পার্কিং এ গাড়ি ধোয়া হয়। এই গাড়ি ধোয়ার জায়গাতে একটা ফ্লোরে, বেসমেন্টে বিভিন্ন জায়গায় আমরা পানি জমা থাকতে দেখি এবং এই জমা পানিতে আমরা প্রচুর পরিমাণে এডিস মশা পাচ্ছি। আমাদের এবারের গবেষণায় আমরা যেটি দেখেছি ৪৩% মশা আমরা পাচ্ছি বেসমেন্টে জমা পানিতে। জি। আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে যে ঢাকা শহরের কিছু জায়গায় রাস্তা উঁচু হয়েছে, বাড়িগুলো নিচু হয়ে গেছে। বাড়িগুলো নিচু হওয়ার কারণে অনেক বাড়ির নিচতলাটার অনেক ফ্লোর বা আ কোনো একটা ফ্ল্যাট ফাঁকা আছে এবং সেখানে চুইয়ে হালকা পানি জমা হয়। সেই জমা পানিতে আমরা প্রচুর পরিমাণে এডিস মশা পাচ্ছি। নির্মাণাধীন ভবনের বেসমেন্টে কিউরিং করার পানি যেখানে জমা হয় সেখানে এডিস মশা পাচ্ছে। হুম। ঢাকায় ওয়াসার পানির সংকট আছে। কোনো জায়গাতে মানুষের নাগরিকদেরকে পানি ড্রামে, বালতিতে, টয়লেটে জমিয়ে রাখতে হয়। সেখানে আমরা এডিস মশা পাচ্ছি। এই যে কারণগুলো ঢাকায় ঘটছে, একদিকে জলবায়ু পরিবর্তন, আরেকদিকে ঢাকায় স্থানীয় কিছু সমস্যা। এই সব মিলিয়ে এই ডেঙ্গু পরিস্থিতিটি ভয়াবহ হয়েছে। আচ্ছা, ঢাকায় ডেঙ্গু মোকাবেলা করা যায়নি বলে কি এটি এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, এমন কিছু কি আছে? মানে এমন কোনো কথা, বা এই বিষয়টা আসলে আপনি কিভাবে যখন দেখছেন? বিষয়টি সঠিক, যখন কোন একটি সংক্রমণ, ভাইরাস বাহিত কোন রোগ যখন কোন একটি জায়গাতে হয়, সেই জায়গা থেকে যদি মানুষের মুভমেন্ট থাকে,
বিভিন্ন জায়গাতে, তখন ওই রোগটি সেখান থেকে ট্রাভেল করবে। সে ট্রাভেল করে নানান ভাবে। আপনি ধরুন যে একটা মানুষের ডেঙ্গু হয়েছে, হুম। আমরা আমরা কোরবানির ঈদটা পেয়েছিলাম। এই কোরবানি ঈদের সময়, আমি কোরবানি ঈদের আগেই বলেছি, এটি নিউজে আমি বলেছি যে কোরবানি ঈদের পরে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে যাবে, কারণ ঢাকা শহর থেকে মানুষের মুভমেন্ট হবে বড় ধরনের। এই মানুষগুলো বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জেলা শহরে যাবে। ইতিমধ্যে প্রত্যেকটা জেলা শহরে আমরা ডেঙ্গুর যে প্রধান বাহক এডিস মশা, সেই এডিস মশার আমরা ঘনত্ব পেয়েছি। যেহেতু ওই জেলাগুলোতে এডিস মশার ঘনত্ব আছে, সেখানে যদি কোনোভাবে একজন ডেঙ্গুর রোগী চলে যায়, তখন ওইখানে লোকাল ট্রান্সমিশন হবে। যে ঘটনাটি ঘটেছে ঢাকা থেকে, হয়তো অ্যাসিম্পটোমেটিক ডেঙ্গু পেশেন্ট অথবা সিম্পটোমেটিক ডেঙ্গু পেশেন্ট, যাদের ডেঙ্গু ধরা পড়েছে তারাও হয়তো গিয়েছে। অনেকে আছে ডেঙ্গু ধরা পড়েনি, সে হয়তো ঈদের মধ্যে বাড়িতে গেছে বা বিভিন্ন সময় বাড়িতে গেছে। অথবা ঢাকা থেকে একটা মানুষ বরিশাল থেকে ঢাকায় এসছে, সেখান থেকে ঢাকা থেকে ইনফেকশনটা সে নিয়ে গেল। এইভাবে ডেঙ্গু কিন্তু বিস্তৃত হয়, ডেঙ্গু গুলো ট্রাভেল করে। ঠিক এইভাবেই সারা বাংলাদেশে আপনি জানেন এখন 64টি জেলাতেই ডেঙ্গু হচ্ছে এবং চলছে। ইতিমধ্যে আমরা এটাও জেনেছি যে ঢাকার চাইতে ঢাকার বাইরের এখন রোগীর সংখ্যা বাড়ছে এবং জি। ধীরে ধীরে আরো বাড়বে। এই আগস্ট এবং সেপ্টেম্বরে আমাদের অন্যান্য জেলাগুলোতে, বিশেষ করে বরিশাল ডিভিশনের জেলাগুলোতে ডেঙ্গু কিন্তু অনেক বাড়বে। জি স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের আসলে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা একটু পরেই ফিরে আসছি। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতির সময় হয়েছে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, আসছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এসে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আমরা আজকে দর্শক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ডক্টর কবিরুল বাশার। স্যার, এবার একটু আমরা মশার ধরন সম্পর্কে জানতে চাইব। মশার ধরন বা শক্তিতে কোনো পার্থক্য কি এই সময়টাতে এসেছে? নতুন যে ডেঙ্গুর প্রকোপটা আমরা দেখছি বৃদ্ধি পেয়েছে এই ডেঙ্গুর পরিস্থিতির মধ্যে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে ডেঙ্গু যে ছড়ায়, এখানে দুটি মশাকে আমরা ডেঙ্গুর বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে জানি। একটি হচ্ছে এডিস ইজিপ্টাই, আরেকটি হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এডিস ইজিপ্টাই যে মশাটি, এই মশাটিকে নগরের মশা বা শহরের মশা অথবা কোনো কোনো ক্ষেত্রে গৃহপালিত মশাও বলা হয়ে থাকে। এখন এই গৃহপালিত মশাটা বা নগরের যে মশাটা, এই মশাটাই 95% ডেঙ্গু রোগের জন্য দায়ী, অথবা ডেঙ্গু রোগের 95% ছড়ায় এই মশাটি। আরেকটি মশা আছে এডিস অ্যালবোপিক্টাস। এটিকে এশিয়ান টাইগার মশা বলা হয়, অথবা এটাকে গ্রামের মশা বলা হয়, অথবা এই মশাটাকে জংলি মশাও বলা হয়, ওয়াইল্ড। যেখানে গাছপালা বেশি, গাছপালার কোটরে এটা বেশি হয়। এই মশাটা 5% ডেঙ্গু রোগের জন্য দায়ী। বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে এই মশাটা খুব বেশি। এখন এই এডিস ইজিপ্টাই যে মশাটা, যে মশাটা ডেঙ্গুর প্রধান বাহক, জি। যেটাকে নগরের মশা বলা হয়, এই নগরের মশাটা কিন্তু খুবই সুচতুর একটি মশা। সে তার স্বভাব, চরিত্রে, তার আচরণে সে যেকোনো সময় সে পরিবর্তন করতে পারে। যেমন ইতিমধ্যে একটি গবেষণা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, আমার একটি গবেষণা। সেটি হলো যে এডিস মশা আমরা জানতাম শুধুমাত্র দিনে কামড়ায়, কিন্তু ব্যাপারটি কিন্তু এখন আর সেরকম নেই। এখন এডিস মশা দিনে বা রাতে যেকোনো সময় কামড়ায়, এটি আমরা কিন্তু পরীক্ষাগারে মাঠ পর্যায়ে পরীক্ষা করে গবেষণা করে প্রমাণ করেছি, যেটি একটি পরিবর্তন এডিস মশার ক্ষেত্রে। এখন যেমন আমি আজকেই ডেঙ্গু, আমার একজন রোগী ভর্তি আছে এনাম মেডিকেল কলেজে। সেই রোগীটি আহ রাওয়া ক্লাবে সে সন্ধ্যার পরে একটি প্রোগ্রামে গিয়েছিল। সেই পার্কিং এ থেকে, সে ড্রাইভার, সেই পার্কিং এ থেকে সে এডিস মশার কামড় খেয়েছে, এবং সেটা রাতের বেলা। জি। একটা সময় মানুষ শুধুমাত্র দিনে সতর্ক থাকতো, বলা হতো যে সকালে এবং বিকালে শুধুমাত্র এডিস মশা কামড়ায়, কিন্তু ব্যাপারটি এখন আর তেমন নেই। এডিস মশার আচরণ পরিবর্তন করে সে এখন সারা দিনের যে কোনো সময় কামড়াতে পারে, ইভেন রাতেও কামড়াতে পারে। সেজন্য আমরা এখন বলে এসেছি
যে রাতে বা দিনে যখনই আপনি ঘুমাবেন না কেন, আপনাকে সতর্ক থাকতে হবে। সেটা আপনি ঘুমান বা কাজ করেন, যাই করেন না কেন, রাতে যদি আপনাকে মশা কামড়ায়, আপনি ভাববেন না যে এই মশাটি এডিস মশা না। এই এডিস মশা কিন্তু রাতেও কামড়ায়, এখন রাতেও সেজন্য কামড়ায়। সতর্ক থাকতে হবে। জি, জি স্যার আরেকটি আপনাকে বিষয়, আরেকটি পরিবর্তন আমরা যেটি গবেষণা করে পেয়েছি সেটি হলো যে এডিস মশা আমরা জানতাম পরিষ্কার পানিতে হয়। কিন্তু এই ব্যাপারটিও সত্যি নয়। এখন আমরা এটিও নোংরা ভুল প্রমাণ পানিতেও এডিস করেছি মশার জন্ম যে হতে এডিস দেখছি মশা আমরা। নোংরা পানিতেও কিন্তু হয় এবং এর প্রমাণ পৃথিবীর বিভিন্ন দেশে আছে, শুধুমাত্র বাংলাদেশে নয়। এডিস মশা যখন চাপে পড়ে, একটা মা মশা যখন চাপে পড়ে যায়, তখন তার তো ডিমটা তো পাড়তে হবে। সেই ডিমটি যে পানি পায়, যে ধরনের পানি সেটা হোক না কেন, সেখানে সে কিন্তু ডিমটি পারবে। কারণ ডিমটি তার পেটে নষ্ট করার বা ধ্বংস করার কোনো সুযোগ নেই। এই মা মশা যেখানেই পানি পাবে, যতটুকু পানি পাক সেটা পরিষ্কার হোক অথবা নোংরা হোক, সেই পানিতে সে ডিম সে পারবে তার এবং সেই ডিম থেকে সেখানে লার্ভা তৈরি হবে। জি স্যার, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের স্টুডিওতে যোগ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক শ্রোতা যারা শুনছিলেন। জি, নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনার কথা শুনে উপকৃত হবেন। দর্শক, আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত এটিএন নিউজের সঙ্গেই থাকুন।